আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মতিন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি পিএসপি পার্ট 2-তে। তো আমরা আজকে শিখবো যে পিএসপির বাকি কতটুকু হয়েছে আমরা এখন দেখবো যে কতটুকু আমরা করছিলাম। তো এখন আমরা জ্যামে আমরা যাব, দেখি কতটুকু হয়েছে আমাদের। এখানে আমরা পার্ট 2, এখানে একটা নাম দিয়েছিলাম। তো আমরা একটা কাজ করি, এখানে আমরা নাম দেই পার্ট 01। আমি 01 নামে একটা পার্ট নিলাম। এর ভিতরে প্রত্যেকটা পার্ট হবে আলাদা আলাদা, সেজন্য আমি একটা টেক্সট ডকুমেন্ট নেব। আমি শিখেছি এখানে এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এক্সটেনশনটা আমাদের লাগবেই। এটা আমাদের ভিউ থেকে আনতে হবে, এক্সটেনশনটা দিতে হবে। এখানে আমি লিখব যে p1.php শুরু করলাম। এখানে এখন আমি যাব, এখানে এডিটে যাব। এখন এখানে আমি কি লিখব, এখান থেকে আমাকে লিখতে হবে। আচ্ছা, আমরা পিএসপি এখানে শুরু করলাম, এটা এইচটিএমএল দিয়ে এখন আমরা করব না। পিএসপি শুরু, পিএসপিটা আমি শেষ করলাম, একদম শেষে যায় পিএসপিটা শেষ করে দিলাম। এখন আমাদের কাজ হয়েছিল যে আমরা কোনো একটা ইনপুট দিলে সেটাকে আউটপুটে দেখাই, অর্থাৎ প্রিন্ট। আমরা এখানে যদি প্রিন্ট দিই, সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই দিই না কেন, এখানে দিলাম আই এম এ প্রোগ্রামার। আমি যদি এখানে এটা আউটপুট দেখাই, সেটা কিন্তু আউটপুট শো করবে। এখন এটা আমরা যাই, এটা আমরা যদি, সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে, পার্ট 01। আমরা এখানে যদি আউটপুট দেখাই, এটা কিন্তু আউটপুট দেখাবে। এতটুকুই আমরা কাজ শিখছিলাম। এখন আমরা যদি কাজ শিখি, দেখেন এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলাম, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করলাম, এবং এইখানে যে যদি বলি অ্যান্ড আই এম এ ওয়েব প্রোগ্রামার, আই এম এ প্রোগ্রামার। এখন এখানে আমরা কি দেখতে পারি, এখানে একটা সিঙ্গেল কোটেশন দিলাম, এইটুকু শেষ হয়ে গেল, এবং শুরু করলাম, শেষ করলাম। এখন এইখানে যে আমরা এটা দিলাম। এখন এক্ষেত্রে আমরা যদি দেখি যে কি হয়, এখন যদি আউটপুট আমরা দেখাই, যে দেখি কি হয়, সেটা হলো এখানে কিন্তু আউটপুটটা ভুল দেখাচ্ছে, 3 নাম্বার লাইনে আউটপুটটা ভুল। এখন এখানে আমাদের এটা যদি হয় এরকম, সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ, কিন্তু মাঝখানে আর একটা সিঙ্গেল কোটেশন আছে। এই ক্ষেত্রে যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশন না দিয়ে ডাবল কোটেশন দেই, সেক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেমই হবে না, কোনো আউটপুট ভুল দেখাবে না। এখানে আমরা যদি দেই, কোনো আউটপুট ভুল দেখাবে না। এটা শুরু করছি, শেষ করছি, মাঝখানে একটা ডাবল কোটেশন। কিন্তু এখানে আমরা যদি সিঙ্গেল কোটেশন দিই, শেষ করি, এবং সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করলাম, মাঝখানে একটা সিঙ্গেল কোটেশন, এটা কিন্তু এরর দেখাবে। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমাদের দরকার সিঙ্গেল কোটেশন মাঝখানে। সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আউটপুটটা দেখাবে। এখন কারণটা কি, এখানে শেষ করছে, শুরু করছে, এখানে শুরু ছিল, এখানে মনে করছে এটা ছিল না, এখানে শুরু, এখানে শেষ। এখন এটা তো পিছনেও একটা আছে, আর একটা আছে, সেজন্য ও ধরতে পারে না যে কোনটা নিবে, সামনেটা কোনটা নিবে সেটা ধরতে পারে না। সেজন্য এখানে দিলে ব্যাক স্ল্যাশটা আমরা দিই, সেক্ষেত্রে এটা হাইড হয়ে যাবে, তার মানে এটাও থাকবে, এটা ও মনে কিছু করবে না। এখানে শুরু, এটা শেষ করে নেবে। এখন যদি আউটপুটটা আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে এরকম। এখন কিন্তু আউটপুটটা শো করলো। সেম জিনিসই যদি আমরা করি, যে এইখানে আমরা সিঙ্গেল কোটেশন বাদ দিয়ে ডাবল কোটেশন, এবং আমাদের ডাবল কোটেশন দিলাম, এখানে কিন্তু সিঙ্গেল কোটেশনটা আউটপুট দেখা যায়, শো করলো। এখন এটা কিন্তু কোনো রকমের ভুল ইরর দেখাবে না, এখানে ইরর দেখাচ্ছে না। এখন এখানে আরেকটা প্রশ্ন, যে এইখানে যদি আমরা একটা ব্রেক দিই, এখানে যদি আমরা ব্রেক দিই, সেক্ষেত্রে আউটপুটটা কি হবে, আউটপুটটা শো করবে না। আউটপুটটা কিন্তু শো করবে না। কেন শো করবে না, এখানে 4 নাম্বারটা ভুল। আমি বলছি আগে, প্রথম দিনই বলছি যে এইচটিএমএল, অর্থাৎ পিএসপির ভিতরে কোনো এইচটিএমএল এর কোড সে বোঝে না, সেটাকে পিএসপিতে কনভার্ট করার জন্য এখানে ইকো অথবা প্রিন্ট আমরা দিতে পারি, সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে দিতে পারি। এখানে আমরা দেব বিআর। এখন যদি আমরা এখানে রিলোড করি, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো যে আমাদের এটা কিন্তু ব্রেক হয়েছে, তার নিচে হয়েছে, এটা বিআর। এটা আমরা ডাবল কোটেশনের মধ্যে বোঝাবো, অথবা এখানে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যেও বোঝাই দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি রিড করি, একই আউটপুট দেখাবে। এখন দেখি এইখানে
এইখানে ডাবল কোটেশন দিয়ে শুরু করলাম, সিঙ্গেল ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, ডাবল কোটেশন দিয়ে শেষ করছি, মাঝখানে যদি সিঙ্গেল কোটেশন থাকে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নাই। এখন আরেকটা দিই, এখানে দিলাম ডাবল কোটেশন, এখানে যদি আমরা ডাবল কোটেশন দেই সেক্ষেত্রে কী হবে, আমাদের আউটপুটটা কিন্তু ইরর দেখাবে, আমাদের আউটপুটটা ইরর এরকম হবে। হ্যাঁ আচ্ছা, এখানে এইটা এটা ছিল না, এখন কিন্তু আউটপুটটা ভুল দেখাবে। কেন ভুল দেখাবে এখন দেখি, এখানে আউটপুটটা 6 নম্বর লাইনে ভুল, এখানে 6 নম্বর লাইনে ভুল। কেন ভুল, এখানে একটা বিআর দিয়ে দিই, তারপরে একটা বুঝতে পারবো আমরা। এখানে বিআরটা প্রিন্টের ভিতরে আমরা দেব, সিঙ্গেল কোটেশনের মধ্যে এখানে আমরা লিখব বিআর, ব্রেক দিয়ে দিলাম। এইখানে আমাদের যা করতে হবে, একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। কেন, এখন ও বুঝতে পারবে যে এইটাই শেষ, এইখানে শুরু আবার এখানে শেষ। এই জন্যে আমাদের এরকম ব্যাকস্ল্যাশটা দিয়ে আমাদেরকে এরকম যদি একই কোটেশনের মধ্যে বারবার যদি একই কোটেশন লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা ছোটোবেলায় দেখছি যে একই কাজ, অর্থাৎ হাতের লেখা, যেমন প্রিন্ট করেন, এখানে আমরা প্রিন্টের ভিতরে যাই, যে আমরা লিখি যে মাই নেম ইজ মতিন খান, যেমন এটাই যদি আমাদের 10 বার দেখি হাতের লেখা, 10 বার দেই, সেক্ষেত্রে আমাদের হাতের লেখা 10 বার যদি দিই আমাদের কিন্তু 10 বার লেখা শো করবে। এখন এখানে আমরা বিআর দিই, প্রত্যেকবার বিআর, প্রিন্ট বিআর, এখানে আমরা বিআর দিতে পারি। এটাকে এটাকে মানে প্রত্যেকটাতেই কপি করে দিতে পারি, কপি, আমরা এখানে বারবার কপি করব। আচ্ছা, এইভাবে বারবার কপি করলে আমাদের যা হবে, এখানে কিন্তু নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এটা হলো কঠিন বিষয়, আমাদের অনেকবার পিন করান, প্রত্যেকবার পিন করা লাগছে, আবার প্রত্যেকবার কি করছে, একবারে ব্রেক, এখানে ব্রেক, এখানে ব্রেক, এখানে ব্রেক, এতবার ব্রেক লাগছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ব্রেক দেব না, না দিয়ে এখানে আমরা একটা ভেরিয়েবল ব্যবহার করব। ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে আমরা যা বুঝি সেটা হলো একটা পাত্র, যার ভিতরে কোনো কিছু রেখে দেব, সেটা আউটপুটে শো করব। যেমন এখানে আমরা যদি বলি এখন ডলার সাইন, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল নিতে গেলে অবশ্যই সেটাকে ডলার সাইন দিয়ে বোঝাতে হবে, এটা পিএসপি সিনট্যাক্স। যেমন ডলার সাইন এ নেম, নেম নামে আমরা ভেরিয়েবল নিলাম, ডাবল কোটেশনের মধ্যে এটা নিয়ে বোঝাতে দিলাম স্ট্রিং, যে মতিন। এটাকে এখন শো করাবো কোথায়, প্রিন্ট, এখানে এখন প্রিন্ট করাতে হবে, এইখানে যাই, ডলার সাইন নেম। এখন যদি আমি এটাকে শো করাই, এটার আউটপুটটা কীরকম হবে দেখি। এটার আউটপুটটা হবে হলো আমাদের এইখানে মতিন। কেন নিলাম, এখন এখানে আমি বুঝিয়ে দিই, এখানে মতিন এই নামটা আমি ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি, রেখে দেওয়ার পরে এটাকে আমি আবার প্রিন্ট করাইছি। এখন এখানে যদি আমরা ডাবল কোটেশন দিই সেক্ষেত্রে কি হয়, এখন এখানে ডাবল কোটেশন দিলাম, এখন যদি আমাদের আউটপুটটা দেখি সেক্ষেত্রে কিন্তু আউটপুটটা দেখাবে। এখানে যদি আমরা সিঙ্গেল কোটেশন দেই, আবার এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করলাম, এখন দেখেন আমাদের আউটপুটটা কিন্তু ভিন্ন ধরনের হবে। এখানে কিন্তু এখানে আউটপুটটা এরকম হবে, আমি ভেরিয়েবলে যা দিছি তাই আসছে, কিন্তু ভেরিয়েবলের মধ্যে কি রাখছি সেটা কিন্তু আমরা বুঝিনি। এখন ভেরিয়েবলটা আপনারা বুঝছেন কিনা জানি না, সেটা আমি আবারও বলি, ভেরিয়েবলটা হলো একটা পাত্রের ন্যায়, যেমন একটা কলসির মধ্যে একটা পানি রাখলে সে পানিটা রাখা যায় এবং পরবর্তীতে সেটা ইউজ করা যায়। এই জন্যেই এই মতির নামটা সেটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিছি এবং সেটাকে আউটপুটে প্রিন্ট করেছি। এখন দেখেন এটাই কিন্তু ভেরিয়েবলটা প্রিন্ট করছে। কেন, সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি কোনো ভেরিয়েবল রাখেন সেটাই আউটপুট দেখাবে, কোনো কিছু দেখাবে না। এই জন্য আমি এই নেমটা এখানে রাখছি, এটাই আউটপুট দেখাচ্ছে। সেজন্য আমাকে কী করতে হবে, যদি কোনো ভেরিয়েবলকে আউটপুটে শো করতে চাই সেক্ষেত্রে আমরা এটা দিলেও হয়, শুধু নেম দিলাম, এটা দিলেও হবে, অথবা আমাদের এখানে ডাবল কোটেশন দিয়ে বুঝিয়ে দিতে হবে। এইটাই আমাদের সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের মধ্যে একটা পার্থক্য, এটাই হলো মেন পার্থক্য। এখন আমাদের যা করতে হবে, ভেরিয়েবলটা আমরা অবশ্যই বুঝতে পারছি, এখানে নেম আমরা যদি বলি যে এখানে আবার $a =
10। আমরা যদি এখন স্ট্রিং ব্যবহার করি, এটা হলো সব ডাটা টাইপ। এখন ডাটা টাইপ কি? আপনি ডাটা টাইপটা হলো 4 প্রকার: ইন্টিজার, ফ্লোট, ডাবল, স্ট্রিং। এখন আমরা ডাবল কোটেশনের মধ্যে যেটা দেই সেটাকে বলে স্ট্রিং, আর ইন্টিজার সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটাকে বলে ইন্টিজার। ফ্লোট হলো আমাদের পয়েন্ট আকারে যেগুলো আসে সেটাগুলো বলে ফ্লোট। এবং ডাবল, এটাও ফ্লোট হিসেবে ব্যবহার করা হয়, এটা আমি পর্যায়ক্রমে শিখে দেব। এখানে 10 রাখলাম এবং এখানে কন্ট্রোল বি ইকুয়াল টু রাখলাম 20। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, এখানে শেষ করে দিলাম। আর আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হলো $$, সি ইকুয়াল টু $A প্লাস $B। আমি এই দুটি সংখ্যাকে যোগ করব। এখন প্রিন্ট করাতে হবে, প্রিন্ট এইখানে প্রিন্ট করাবো হলো $C। এখন আমি বুঝাই দেই, এই 10টাকে আমি স্ট্রিং রাখছি এর ভিতরে, এই 20টাকে রাখছি, সরি এটা 10টা রাখছি এর ভিতরে, বিটা রাখছি বির ভিতরে। তাহলে এ কে শো করাইছি এইখানে, এর ভিতরে 10, এইখানে 10 আর 10 যোগ করে সি কে দিয়ে দিছে। এখন সিটা আউটপুটে দেখাইছে, এই জন্যে আমি যদি এখন আউটপুট চাই, আমাদের আউটপুটটা দেখাবে এইরকম 30। এখন এইখানে আমরা যদি যাই, এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, এটা যদি আমরা কপি করে আমাদের নেক্সট একটা টেক্সট ফাইল নেই, এই জন্য এর নাম দেব p2.php। এইখানে আমরা যা বলবো, একটা স্ট্রিং, এটা হলো আমাদের ইন্টিজার টাইপ 1 থেকে 10 পর্যন্ত, যেটা আমরা যদি একটা ফ্লোট টাইপ দিই যেমন $20, আবার এখানে আমরা দিতে পারি $10। এরকম যদি আমরা দিই সেটাকে কিন্তু ফ্লোট হিসেবে গণ্য করে। কেমন? এইখানে কিন্তু ডট হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইখানে যদি আমরা এটাকে লিখি, এখন এটা সিটা ফ্লোট $20। আচ্ছা, এটাকে এখন, এটা তো না আমাদের হবে হলো, এইখানে যাব, রিফ্রেশ করলাম, এখানে 2তে যাই আমরা, এখানে কিন্তু 30 পয়েন্ট অর্থাৎ 30.3, এটা কিন্তু পয়েন্ট চলে আসছে, এইটাকে বলে ফ্লোট। এখন স্ট্রিংটা কি? আমরা তো স্ট্রিংটা জানি, সেটা হলো আমরা ডাবল করে দিলাম এফ নেম মানে ফার্স্ট নেম ইকুয়াল, আমরা যদি নেই যে মতিন, এবং লাস্ট নেম মানে এল নেম ইকুয়াল খান। আমরা যদি এটাকে নেই, এখন এটাকে শো করব কিভাবে? প্রিন্ট দিয়ে আমরা একটা প্রিন্ট দিতে পারি, প্রিন্ট, এটাকে আমরা প্রিন্ট দিলাম যে, যেহেতু এটা ভেরিয়েবল, এটা আমরা কাজ করি $fname প্লাস $lname ইকুয়াল, এটা কি প্লাস যোগ হবে? তো অবশ্যই যোগ হবে। সেক্ষেত্রে আমরা যদি এখন আউটপুটে দেখতে পারি, সেটা হবে প্রিন্ট, আউটপুটটা ভুল দেখাচ্ছে। কত নাম্বার আউটপুটটা ভুল দেখাচ্ছে? lname। আচ্ছা, আমি এখানে কমা দিই নাই, সেমিকলন, একটা সেমিকলন দেওয়া হয় নাই। এটাকে এখন যদি আমরা আউটপুটে দেখাই, সেক্ষেত্রে কীরকম দেখাবে? এটা কিন্তু 0। কেন 0 পাইলো? আমাদের এটা শো করা ইন্টিজার, ততক্ষণ মানে গতবার করলাম হলো এখানে ইন্টিজার দিছিলাম, সেজন্য ইন্টিজার মানে কি? ভ্যালু, সংখ্যা। এখানে ও নিছিল, এটা স্ট্রিং ও নিছে, এটা ঠিকই নিছে, এটাও নিছে, কিন্তু এখানে এসে যোগ করছে, এই জন্য এইখানে এসে যা পাইছে স্ট্রিং সেটাকে 0 ধরে নিছে, এটাকে 0 ধরে নিছে। তাইলে স্ট্রিং দেওয়াতে এটা 0 ধরে নিছে, এটা 0 ধরে নিছে। এখন এখানে যা আছে, এখানেও 0, এইখানেও 0 আর 0 যোগ করে আউটপুটে শো করছে 0। এখন এইটাকে যদি আমি ফলাফল দেখাতে চাই মতিন এবং খান, সেক্ষেত্রে আমাকে এখানে দিতে হবে ডট। এটা হলো একটা স্পেশাল ক্যারেক্টার, আমরা যা বলতে পারি, এটা পিএইচপিতে একটা স্পেশাল ক্যারেক্টার। এখন কিন্তু আউটপুটটা শো করছে, এখন এটাকে আমরা বলতে পারি স্পেশাল ক্যারেক্টার। এখন এটাকে আমরা যদি স্পেস দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল কোটেশন একটা দিতে হবে, এবং এইখানে যে আমরা বলবো ডাবল কোটেশন
সিঙ্গেল কোটেশন এইখানে বলবো একটা, সরি এখানে একটা, আমি এইখানে একটা বলি আর এইখানে একটা বলি, এটা হবে না। এখন দেখেন এটা না, ডট মানে কি, ডট মানে জোড়া লাগানো। প্রথমে এইটুকু দেখাবে, আবার এখানে স্পেস দিবে একটা, আবার ডট তার সাথে এটা জোড়া লাগাবে। এই ডট মানে জোড়া লাগানো। আর আমি বলি এখানে, আমি আবারও বলে দেব, সেক্ষেত্রে এখানে যদি আমি আউটপুটটা দেখি, এখানে কিন্তু স্পেস দিছে। এখন এখানে এরকম হবে, আমি যদি এখানে দেখা যায় 5 যোগ 5 যোগ করলে হয় হলো 10। আর এইখানে আমরা যদি আবার লিখি যে 5 ডট 5, তার মানে ইকুয়াল হবে 55। এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের, যেমন প্রথমে আমি ইন্টিজার যোগ করছিলাম 10 আর 10 5 আর 5 যোগ করলে 10 হয়, কিন্তু এখানে গুণন হিসেবেই গণ্য করা যাবে। এখানে 5 আর 5 ডট এটা যোগ সংযুক্ত করবে, এখানে এইরকম করে সংযুক্ত করবে। এটা আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না, আপনারা বুঝতে পারছেন কিনা সেটা জানি না। তো এখানে কিন্তু এরকম 5 আর 5 যোগ করছে, এখানে এই এটার সাথে এটা যোগ করে এটা হয়েছে সংযোগ করছে, আর এটার সাথে এটা সংখ্যা যোগ করে 10 হয়েছে। এটাও তাই, এখানেও তাই, এটার সাথে এটা সংযুক্ত করছে আর এখানে স্পেস দিছে, তারপরে যোগ করছে, আবার সংযুক্ত করছে, আবার খান। প্রথমে মতিন লেখছে, এটার সাথে সংযুক্ত করছে স্পেস, তার সাথে সংযুক্ত করছে খান। এই ফল আমার এখানে ফল আসছে হলো মতিন খান এখানে। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে, এখানে এটা আমরা ভেরিয়েবল করলাম, এটা আমরা যদি করি ভেরিয়েবল। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে, এটা ভেরিয়েবল করলাম, আমি এই জন্যই শিখালাম যে যেমন আমাদের মা বাবা বললো যে 10 পর্যন্ত তার নাম লিখবে, সেক্ষেত্রে কি করতে হবে, নেম। এখানে আমাদের নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে স্ট্রিং নামে একটা নেম নিলাম, যেমন বললাম মাই নেম ইজ খান। এক্ষেত্রে আপনি কি করবেন, বারবার খালি $সাইন নেম। আপনি তো সহজ কপি, খালি কপি করবেন কম্পিউটারে। এখন কি করবেন, এখানে $সাইন নেম, সরি এখানে প্রিন্ট করবেন, প্রিন্ট করলেন $সাইন নেম। এইটাতে আমি বারবার শুধু রিপিট করাবো, তাহলে এখন কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে। আমরা যদি এখন যাই, আমাদের কিন্তু 10টা নাম দেখাবে, যতটি দিছি সবটি কিন্তু দেখাবে, কিন্তু এখানে কিন্তু বিআর বারবার, এখানে বিআর আর দেব না, একটা বিআর দেব, সবাই পাবে। যদি এইখানে একটা বিআর দেই, এইখানে আমি বিআর দেই, সেক্ষেত্রে কিন্তু বিআর প্রত্যেকটাই আর বিআর পেয়ে যাবে। হ্যাঁ, এখন কিন্তু খুবই সহজ নিয়মে আমরা কিন্তু আমাদের ভেরিয়েবলটা ব্যবহার করে একই নাম বারবার তৈরি করছি। এইটাই হলো ভেরিয়েবলের ব্যবহার। প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল শিখলাম, এই ভেরিয়েবলটা আগামী টিউটোরিয়ালে আরও দেখব যে কীভাবে আরও ভেরিয়েবলটা কাজ করা হয়, এবং সামনে আরও আমরা শিখবো যে কীভাবে ইফ ইলস ইফ এইভাবে কাজ করা হয়। তারপরে আমরা টেক্সট শিখবো, অনেক ধরনের শিখবো। তো আপনারা এগুলো ট্রাই করতে থাকেন। তো আমি আশা করি যে ভেরিয়েবল আপনারা বুঝতে পারছেন। যদি ভেরিয়েবল বুঝতে না পারেন, বারবার দেখেন, আপনাদের কিন্তু প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো ভেরিয়েবল। আমি আশা করি যে বুঝতে পারছেন ভেরিয়েবলটা কি। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।